জাকসুর ভোট গ্রহণের ৩৪ ঘণ্টা পার হলেও এখনো শেষ হয়নি গণনা। রাতের মধ্যেই ফল প্রকাশের আশা, অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পাবনায় নিজ গ্রামের শিক্ষিকার দাফন শোকের মাতম। দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি ক্ষোভ সহকর্মীর। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডক্টর জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত ২০। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। ৩৪ ঘণ্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। এর ঘণ্টা দুয়েকের মধ্যে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে, শেষ হয় বিকেল ৫টায়। যদিও কয়েকটি হলে শেষ হয় আরও পরে। ওই দিন সন্ধ্যায় গণনা শুরু হলেও এখনও সেটা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এমন পরিস্থিতির পর বিকেল ৫টার পর কিছু সময় বন্ধ রাখা হয় ভোট গণনা। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। সেই করে আমাদের এফিসিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রায় ২ ঘণ্টার মধ্যেই জাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় দুপুর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভ ভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া, এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। জাকসু নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ। ভোট গণনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ক্যাম্পাসে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, মাহফুজুর রহমান নিপু এবং রেদওয়ান আহমেদ। শুরুতে সিনেট ভবন থেকে ভোট গণনা খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি বেশ অনেকক্ষণ যাবতই আমাদেরকে ভোট গণনার সবশেষ তথ্য দিচ্ছেন। এই মুহূর্তে ভোট গণনা কোন পর্যায়ে আছে এবং কতটুকু সম্পন্ন হয়েছে, সবশেষ কি আপডেট আছে আপনার কাছে এবং আর কতক্ষণ লাগতে পারে সেটারও কি কোনো ধারণা আছে কিনা জানাবেন রিয়াজ। সোহার, ভোট গণনা শুরুর পর থেকে 28 ঘন্টা অতিবাহিত হয়েছে। সেই 28 ঘন্টার পর হল সংসদ শেষ করে কেন্দ্রীয় সংসদ শুরু করেছে, তাও প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি প্রায় অর্ধেকের মতো, অর্থাৎ 21টি হলের মধ্যে অর্ধেকের মতো ব্যালট বক্স থেকে ভোট গণনার কাজ শেষ হয়েছে। আশা করা যায় হয়তো সকাল 7টা থেকে 8টার মধ্যে একটি সুখবর বা একটি ফল, সে কাঙ্ক্ষিত যে ভোটের ফলাফল সেটি পাওয়া যেতে পারে। এই তো গেল আসলে ভোট গণনা খবর। আমি এবার একটু দর্শকদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্পর্কে কিছু তথ্য দেওয়া যায় আসলে এই মধ্যরাতে। সেটা হচ্ছে এটি অনেক কাঙ্ক্ষিত নির্বাচন। প্রায় 33 বছর ধরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বয়স প্রায় 53 বছর। এই 53 বছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 9টি। আর সর্বশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও ছাত্রদল প্যানেল থেকে ভিপি এবং জিও সহ বেশ কয়েকটি পদে তারা জয়লাভ করেছিল। যদিও এবার ছাত্রদল তাদের নির্বাচনে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত নির্বাচনের গতকাল অর্থাৎ নির্বাচনের ঠিক 1.5 থেকে 2 ঘন্টা আগে তারা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে বা নির্বাচন বর্জন করে। সোহার, একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে জাকসু নির্বাচন, এটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। এই যে জাকসু নির্বাচনের 2জন নির্বাচিত জিএসকে হত্যা করা হয়েছিল এবং পরপর 2 বছরের মাথায় 2জন জিএসকে হত্যা করা হয়েছিল এবং এইটি নিয়ে নানা ধরনের নাটক, নানা ধরনের ঘটনা অনেক কিছুই রয়েছে। তো সুতরাং সব কিছু মিলে এটি একটি আলোচিত নির্বাচন এবং প্রায় 33 বছর ধরে এটি বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে আবার শুরু হয়েছে। এবার অন্তত 25 কেন্দ্রীয় সংসদে 25টি পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 177 জন এবং হল সংসদে 15টি পদে তারা ছাত্ররা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি না থাকে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে দুর্ভোগ হতে পারে সেটি অতীতেও দেখা গেছে। সুতরাং শিক্ষার্থীরা আশা করছেন তাদের এই যে জাকসু সেটি যদি গঠিত হওয়ার মাধ্যমে যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে তাদের অধিকার আদায়ের সংগ্রাম, অধিকার আদায়ের লড়াই বা অধিকার আদায়ের যে প্রক্রিয়া সেটি আরও সহজতর হবে। রিয়াজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিনেট ভবনের বাইরের ভোটের ফলাফলের জন্য যারা অপেক্ষা করছেন তাদের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি এর আগেও আমাদেরকে জানিয়েছেন যে অনেক ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন, তাদের প্রতীক্ষার প্রহর তো শেষ হওয়ার কোনো সম্ভাবনা অচিরেই নেই। তো এখন এই মুহূর্তে সিনেট ভবনের বাইরে কি পরিমাণ শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং হাতে ভোট গণনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি সেটাও একটু জানাবেন। সোহার, যেমনটা বলছিলেন, আসলে এই প্রতীক্ষার প্রহর আসলে শিক্ষার্থীদের কখন শেষ হবে তারা কিন্তু সেটি নিয়ে আসলে বেশ উদ্গ্রীব এবং রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে, যেহেতু ইতিমধ্যেই হল সংসদের যে গণনা সেটি কিন্তু একেবারেই শেষ এবং তারপরেই যে কেন্দ্রীয় সংসদের গণনা সেটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে।
নিচে থেকে শিক্ষার্থীরা জানতে পেরেছেন যে আরও লোকবল নেওয়া হয়েছে এবং যার কারণে নির্বাচনের যে গণনা সেটাকে কিছুটা বেগ পেয়েছে, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা কিন্তু আসলে শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছেন, অপেক্ষার প্রহর গুনছেন আসলে তারা যে কখন নাগাদ সেই যে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফলটি তারা পাবেন এবং সেই ফলাফলগুলো তারা জানতে পারবেন, সেই অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন, বসে আছেন। তাদের যে হলের যে শিক্ষার্থীরা সবাই একত্রে হয়ে সেই অপেক্ষার প্রহর কিন্তু তারা এখানে গুনছেন। সেই সাথে তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন, প্রায় 33 বছর পর সেই কাঙ্ক্ষিত জাকসুর যে ভোটাভুটি হয়ে গেল, সেই ভোটাভুটির আসলে তারা এই নির্বাচন নিয়ে বেশ প্রত্যাশার কথাও আমাদের জানাচ্ছিলেন। সেই প্রত্যাশায় কিন্তু কিছুটা ঘাটতি হয়েছে, কিছুটা আসলে তাদের শঙ্কা রয়েছে সেই নির্বাচনের ফলাফল নিয়ে। অনেকে বলছিলেন যে যেহেতু হাতে ভোটগুলো গণনা হচ্ছে সেক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভোট যে একেবারে আসলে পিন পয়েন্ট যে সুষ্ঠু বলা হচ্ছে সেইগুলো কিন্তু আসলে হতে নাও পারে, এমন শঙ্কাও আমাদের যেমন শিক্ষার্থীরা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে শেষ পর্যন্ত আসলে সেই তাদের যে প্রত্যাশিত ফলাফল, সেই প্রত্যাশিত ফলাফল অনুযায়ী যারাই আসলে এই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জাকসুতে নির্বাচিত হয়ে আসবেন তাদের প্রত্যাশা যেন তারা আসলে তাদের হয়েই কাজ করেন, তাদেরই প্রতিনিধিত্ব করবেন এই ক্যাম্পাসে, তেমনটাই কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা, সাধারণ শিক্ষার্থীদের। সেই সাথে আমরা এখন পর্যন্ত কিন্তু প্রায় 34 ঘন্টারও বেশি যে এই ভোটাভুটির পর থেকে আসলে যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু এখনও আসলে সেই অপেক্ষার প্রহর দিন দিন ক্ষণে ক্ষণে কিন্তু বাড়ছে। এই মধ্যরাত পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এই সিনেট ভবনের ঠিক নিচতলায়, এবং তারা যেটি বলছেন যে অনেকে কিছুটা আঁচ করতে পারছেন যে আসলে কারা এই হল সংসদগুলোতে নির্বাচনে জয়ী হয়েছেন এবং সেই নির্বাচনের ফলাফল গণনা যেহেতু ইতিমধ্যেই শেষ, তারা চাইছেন যেন সেই ফলাফলটুকু যেন আগে ঘোষণা করা হয় যাতে শিক্ষার্থীরা কিছুটা অনুমান করতে পারেন আসলে নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। কিন্তু যেহেতু সবগুলো ফলাফলই আসলে বলা হচ্ছে যে রাতের মধ্যে সম্পন্ন করার জন্য কিন্তু আরও লোকবল নিয়োগ করা হয়েছে, কিন্তু সম্পন্ন করা আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সংশয় রয়েছে। এবং তারা বলছিলেন যে সাধারণ যে নির্বাচনটি নিয়ে যে আসলে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার পরপর যেন তারা আসলে একটি ভালো ফলাফল নিয়ে তারা যেন ফিরতে পারেন বাসায়, এমন প্রত্যাশাই করছিলেন। সেই সাথে তারা বলছিলেন যে এই যে 33 বছর পরের জাকসু নির্বাচন, সেই নির্বাচনে আসলে শিক্ষার্থীর প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আগামী দিনের উন্নয়নে তারা কিন্তু এগিয়ে আসতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। রেদওয়ান সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এখন তো একেবারেই মধ্যরাত, রাতের এই সময়টায় পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা এখন এই মুহূর্তে কতটুকু তৎপর আছেন, তাদের উপস্থিতি কেমন, ছাত্রদল সহ যেসব আছেন প্যানেলে নির্বাচন বর্জন করেছিলেন তাদেরকে কোনো অবস্থান লক্ষ্য করা গেছে কিনা, সে তথ্য যদি জেনে থাকেন জানাবেন আমাদের। সোহান, আসলে বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস ঘুরেছে ফটক যে কয়টা আছে 12টি ফটক, সেখানে কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে। এই বিস্তারিত আগের সংবাদগুলোতে যেমনটি বলছিলাম এখনকার চিত্র কিন্তু সেম। তার আগে একটু বিষয় আপনাকে একটু দেখাই। এই জায়গাটিতে যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন মনিটর বসিয়েছিলেন, এই মনিটর বসানোর সময় যেদিন নির্বাচন হলো সেদিন কিন্তু শিক্ষার্থীদের বা প্রার্থীদের যে সকল সমর্থকরা রয়েছিল তারা কিন্তু বেশ একেবারে ভিড় ছিল। এখন এতটাই অনীহা হয়েছে এই মধ্যরাতে এই সময়টায় আজকে কিন্তু কয়েকজন ছাড়া, হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কাউকে কিন্তু আমরা দেখছি না এবং তাদের প্রতি আগ্রহ নেই। আমরা তেমন কয়েকজনকে দেখি, একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এত গভীর রাতে এখানে ভোট গণনা দেখছিলেন, একটু বলবেন কি যে আসলে আপনাদের প্রতিক্রিয়াটি কি দেরি হওয়ার বিষয়টি? এটা সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনারের। একটা নির্বাচনের ভোট ফলাফল দিতে ওনারা কিন্তু প্রায় 48 ঘন্টারও বেশি সময় নিয়ে ফেলেছে। এটা কিন্তু দায়ভার এই প্রশাসনকে নিতে হবে। এটা প্রমাণ করে যে এই নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা অথর্ব প্রশাসন। আপনার কাছে কি মনে হয়? আসলে খুব স্বাভাবিক হচ্ছে আমাদের এই
ফলাফল প্রকাশ করার কথা ছিল গতকাল রাতে, কিন্তু এখন সেটা তারা আজকে রাতের মধ্যেও দিতে পারছে না। আর দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে এখন পরীক্ষা চলতেছে, যেমন আমাদের পরশুদিন এক্সাম আছে, তো বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে। তো এই সময় আমাদের অবশ্যই উচিত যে পড়াশোনা করা। তো আমাদের তো আর সম্ভব না যে 48 ঘন্টা পরও যে আমরা এখানে এসে যে সেম উত্তেজনা নিয়ে থাকবো, এটা আসলে সম্ভব না। আসলে শুনছিলেন সবাই কিন্তু প্রশাসনের যে অবহেলাকেই দায়ী করছেন এই ফল প্রকাশের যে দেরি হচ্ছে, এর জন্য কিন্তু সবাই প্রশাসনকেই দোষেন। সোহার, ধন্যবাদ আপনাকে। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে পাবনায় নিজ বাড়িতে স্বজনদের শোকের মাতম। বাদিশা জানাজা হয়। সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন তিনি। এর অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ যাওয়াই শেষ যাওয়া, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন স্বজনরা। এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন। মাত্র 30 বছর বয়সে মৌমিতা পাড়ি জমালেন পরপারে। সন্ধ্যায় পাবনায় নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছায়। বাদ এশা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার। তার আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে অঘটনটা ঘটে গেল। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তার নেই। এক ছিল একটু ঠান্ডার সমস্যা, মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে, কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা তার ছিল এবং প্রাণবন্ত খুব উচ্ছল। মৃত্যুর মাত্র আধা ঘন্টা আগে কথা হয়েছিল পরিবারের সাথে। স্বজনরা জানান, ছোট থেকেই পড়াশোনায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন মৌমিতা। পাবনা মহিলা কলেজ থেকে 2011 সালে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে 2021 সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তারা। মাত্র 8 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। কোন উচ্ছৃঙ্খল, ইকালের মেয়েরা যেমন উচ্ছৃঙ্খল বাপ্পা বা প্রতিবেশীর সাথে, সে জাহাঙ্গীরনগর পড়তো, কোনোদিন তার ভিতরে কোনো অহংকার ছিল না। যারা এই অফিসার ছিল তাদের সবাইকে ইমার্জেন্সি ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে তাদেরকে ভোট গণনার জন্য ভোট গণনার স্থানে যেতে বলেছে। সে হুড়পাড় করে চলে গেছে। যেতে গিয়ে হয়তো বা যে কোনোভাবে হঠাৎ করে মানুষের মানসিক টেনশনের থেকে সে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। এর আগে সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না,
মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন। ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ চিত্তে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরও সম্পৃক্ত করতে চায় সরকার। এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24শে নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য ফোল্ড অফ ইলেকশন। পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অবশেষে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন থেকে প্রবাসীরাও বাংলাদেশে ইলেকট্রনিক্স ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 41টি দেশে এই কার্যক্রম শুরু হলেও শুরু হয়েছে প্রথম কানাডা থেকেই, এমনটাই জানিয়েছেন কানাডা সফরে আসা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। কানাডা অটো থেকে তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ। ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে ঔপনিবেশিক নিপীড়ন ও জাতিগত নির্মূল বলে আখ্যা দেন। বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে হৃদয় বিদারক বলেও মন্তব্য করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে দ্রুত রায় প্রদানের অনুরোধ জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন
ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অর্ধ শতাধিক। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হয় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারি দর্শকরা। স্টেডিয়ামের সামনের একটি মঞ্চে আগুন ধরিয়ে দেয় তারা। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে। একটার দিকে উচ্ছৃঙ্খল দর্শক মূল ভবনে যেটা বড় গেট ছিল সেই গেটটা তারা কিন্তু ভেঙে ফেলছে। এখানে ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সকাল থেকে যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ যেহেতু এখানে জনসমাগম হবে বিশাল, এখানে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। যারা এই কাপটা আয়োজন করছে পুরোটা ব্যর্থতা হচ্ছে তাদের। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধারণ ক্ষমতা 10,000, কিন্তু আজকে এখানে উপস্থিতের সংখ্যা ছিল যে অলমোস্ট 25,000 প্লাস হবে, আবার সব কিছু মিলিয়ে। তো যার কারণে এতজন, এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমরা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা হাসপাতালে আমাদের লোক পাঠিয়েছি, তারা দেখছে। হয়তোবা কিছু আহত হয়ে থাকতে পারে, কারণ কিছু ঢিল আসছে, সেই ঢিলের আঘাতে কিছু আহত হয়ে থাকতে পারে। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মামুন মুর্শিদ অভি, যমুনা নিউজ। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত অন্তত 10 জন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে ভোলা বরিশাল মহাসড়কে ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করে মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় 2 বিভাগের শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নারী শিশুসহ 4 জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে পাঁচহাট এলাকায় ধনু নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্পিডবোট ভাড়া করা হয়। কনের বাড়িতে যাওয়ার আগে বোট নিয়ে ঘুরতে বের হন বরযাত্রীর কয়েকজন। এ সময় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় স্পিডবোটটি। এতে নারী শিশুসহ অন্তত 15 জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু উষামণি, লাইলা, সামিয়া সহ শিরিন আক্তার নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কর্মসূচি হয়। ইউনিয়ন, বিএনপি ও যুবদল নেতাকর্মীরা এতে অংশ নেন। জনগণের বিপক্ষে দাঁড়ানো কখনো জনপ্রতিনিধির কাজ হতে পারে না বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। জনগণের প্রত্যাশা মূল্যায়ন করে বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। গত 4 সেপ্টেম্বর 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশের সংবিধান শ্রমিকদের অধিকার জানতার অধিকার নিশ্চিত করতে পারেননি, তাই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে অধিকার নিশ্চিতের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার গাজীপুর চৌরাস্তায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে দাবি জানান তিনি। পরিবহন ও পোশাক শ্রমিক, হকার সহ সকল শ্রমিকদের, শ্রমজীবীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। ২৪-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না করার নিন্দা জানিয়ে এনসিপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণের শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকারকে নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয়। সমাবেশে এনসিপি ও শ্রমিক উইং এর গাজীপুর জেলা মহানগরের কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আকাশপথ দখলে নিয়েছে সিন্ডিকেট। কোনোভাবেই এই বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না। যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে কিছু প্রভাবশালী চক্র। অনলাইনে টিকিট সোল্ড আউট দেখিয়ে পরে 2 থেকে 3 গুণ দামে তা বিক্রি করা হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। নির্ধারিত তারিখে ফিরতে হবে প্রবাসে, কিন্তু পাচ্ছেন না ফিরতি টিকিট। অবশেষে বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে ফিরতে হচ্ছে গন্তব্যে। এমন পরিস্থিতির মুখোমুখি বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, বাংলাদেশে আসার সময় যেখানে 20,000 টাকায় কিনতে পারেন একমুখী টিকিট, সেখানে বাহরাইনে ফিরতে তাদের গুনতে হচ্ছে 50 থেকে 60,000 টাকা। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার রুটেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। বাহরাইন থেকে যারা প্রবাসী দেশে যান তারা 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। তো আমাদের গণ অভ্যুত্থানের পরেও যদি আমাদের টিকিট সিন্ডিকেটকেও যদি কোনো ফলো করে কোনো কাজ করা না হয়, তো আমাদের ফায়দাটা কি হলো? তো আমি সরকারকে আবেদন করব যে কোনোভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য। পৃথিবীর সব দেশেই টিকিটের দাম কম। আমরা যদি এখান থেকে ইউরোপ যাই, তারপরেও এত টাকা না। বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। অভিযোগ, বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করছে টিকিটের কৃত্রিম সংকট। দীর্ঘদিন ধরে সক্রিয় আছে এই চক্র। জুলাই অভ্যুত্থানের পরও এই সিন্ডিকেট ভাঙা যায়নি বলে দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের কারণে টিকিটের দাম এখন অনেক বেশি। আমি একজন প্রবাসী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান করছি সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের দাম কমানোর জন্য। আমরা যারা সাধারণ প্রবাসী আছি, এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম হয়। তাই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট আহ্বান জানাবো যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন। বাধ্য হয়ে দেশের বাইরে থেকে টিকিট কিনছেন অনেকে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, আমরা আবারও জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা, সিনেট ভবনের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি কিছুক্ষণ আগেও আমাদেরকে তথ্য জানিয়েছেন, জনবল বাড়ানোর পর কি ভোট গণনায় গতি এসেছে কিনা, আর কতটুকু সম্ভাবনা রাতের মধ্যে ফলাফল জানার, সেটাও জানতে পারলেন কিনা জানাবেন। সোহার, গতি তো কিছুটা এসেছে, যেহেতু নতুন করে কিছু জনবল নিয়োগ করা হয়েছে। আগের ঘন্টার সংবাদে আমরা যেটি বলছিলাম, কিছুটা বেগ পেয়েছে আসলে এই নির্বাচনী গণনা। সেই সাথে আসলে বলা যায় যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা সেই যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার আসলে প্রহর যে কখন শেষ হবে, সেই অপেক্ষায় কিন্তু তারা এখন পর্যন্ত করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের বাইরে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান, সেটি কিন্তু মোটেও কম নয়। যদিও মধ্যরাত হয়ে গেছে, তারপরেও শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে প্রত্যাশা করেন যেন আজকে রাতের মধ্যেই যেন একটা ফলাফল চলে আসে। সেই প্রত্যাশায় কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে এই নির্বাচনী ফলাফল নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষায়
প্রতীক্ষার পর তাদের যে প্রত্যাশিত যে প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আসলে তাদের প্রত্যাশাটাও অনেক। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা অপেক্ষমান আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি এই নির্বাচনের যে ফলাফল সেটি যদি একটু এখন পর্যন্ত তো দেরি হচ্ছে, প্রায় 34 ঘন্টারও বেশি পার হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে কেন এখানে অপেক্ষা করছেন? যদিও মধ্যরাত, কি প্রত্যাশা নিয়ে আসলে অপেক্ষা? স্বাভাবিকভাবেই হচ্ছে যে বলতে গেলে তো আমাদের এটা জীবনের প্রথম ভোট, এবং সেই সাথে হচ্ছে যে জাকসুটা 33 বছর বড় হচ্ছে, 33 বছর তো আমার বয়সও হয়নি। তো ওখান দিয়ে হচ্ছে যে আমাদের ছাত্র প্রতিনিধি কারা আসছে এটা নিয়ে একটা কৌতূহল তো থাকে, এবং সেই কৌতূহলের কারণেই আসলে হলে মন টিকছিল না আর কি। আমরা এখানে অপেক্ষমান ধরে মধ্যরাত পর্যন্ত আছি। তো এটা বলতে গেলে যদিও আমাদের প্রত্যাশা ছিল যে যেহেতু গতকাল বিকেল 5টার মধ্যে ভোট গণনা শেষ হয়ে গিয়েছে, তো গতকাল মধ্যরাতে আমরা ফলাফল পাবো। তো সেটা আজকের মধ্যরাতও পেরিয়ে গেছে, যেটা আপনি বললেন যে প্রায় 34 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। এটা তো শুধুমাত্র হচ্ছে যে প্রার্থী বা ভোটারদের উপরই চাপ সৃষ্টি করছে এমন না, যে যেহেতু ভোটটা ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে গণনা হচ্ছে, তো 2025-এর মতো সময় এসে দাঁড়িয়েও হচ্ছে যেখানে জাকসুর বাজেট ছিল ডাকসুর থেকেও বেশি, ওখানে ম্যাকবুক বা ওএমআর এর মতো সব প্রতিটা মেশিনকে হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন কথার কারণে হচ্ছে যে কি যে এটাকে এবং বিভিন্ন ধরনের কারণে হচ্ছে যে কি সেটাকে না করার কারণে এবং ব্যবহার না করে সেটাকে হচ্ছে হাতে গোনার মতো সনাতনী পদ্ধতি বেছে নেয়, এটা আমাদের শিক্ষকদের উপরও হচ্ছে যে কি একটা জুলুম হয়ে যাচ্ছে এক প্রকার। এবং শুধু ছাত্র শিক্ষকই না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে গতকাল থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, বা আপনাদের কথা যদি বলি যে সাংবাদিক বৃন্দরা আপনারা ডিউটিতে নিয়োজিত ছিলেন আর কি, আসলে কেউ তো এই আশা করে ডিউটিতে আসেনি যে এটা আসলে 3 দিন পর্যন্ত একটা রেজাল্টের জন্য কাভার করতে হবে। তো জিনিসটা তো তারা একদিনের প্রিপারেশন নিয়েই আর কি ছিলেন। তো সবার যে এই দীর্ঘসূত্রিতার কারণে যে সকলেই এক প্রকারের হতাশ এবং বিরক্ত হয়ে যাচ্ছে, এবং এই দীর্ঘসূত্রিতাটা মূলত পরবর্তীতে হয়তো ক্যাম্পাসের বাইরের মানুষের কাছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে কিনা ওটা নিয়েও আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা শুনছিলাম যে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার যে প্রশ্নটি সেটি কিন্তু আসলে থেকেই যায় শেষ পর্যন্ত, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে, সবশেষ তথ্য দিচ্ছিলেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী মাহফুজ রহমান নিপুর কাছ থেকে। নিপু, গভীর রাত একদম ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন এখন? নিরাপত্তা পরিস্থিতি কি এখনই ততটুকু তৎপর কিনা যতটুকু আপনি আগের বার জানিয়েছিলেন সংবাদে? আমাদেরকে জানাবেন সবশেষ পরিস্থিতি কি দেখছেন। সোয়ার, আসলে আগের সংবাদগুলোতে যেমনটি জানাচ্ছি এখনও চিত্র কিন্তু ঠিক একই। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কোনোভাবেই গাফলতি না হয় সেদিক থেকে নজরদারিত্ব রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে মোতায়েন রয়েছে, খুবই সতর্ক অবস্থায় রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে আমি বিশ্ববিদ্যালয়ের যে 12টি গেট রয়েছে সেখানে আমি ঘুরেছি, দেখেছি যে প্রতিটি গেটে কিন্তু একই চিত্র, অর্থাৎ ক্যাম্পাসের ভিতর বাহির দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় দুপাশে 2টি থানা এলাকা হওয়ায় 2টি থানা এলাকা অর্থাৎ সাভার এবং আশুলিয়া, এই 2টি থানা এলাকা যে পাশের যে মহল্লাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেখানেও কিন্তু টহল জোরদার করেছে বলে আমরা জেনেছি। আমরা আশুলিয়া এবং সাভার থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে অনেকেই অনেক সময় অনেক বিষয়কে ইস্যু করে নানা ধরনের অপকর্ম ঘটাতে পারে, এই জন্য তারা তৎপর রয়েছে। এই জন্য তারা একাধিক সাদা পোশাকে এবং পোশাকে টিম কিন্তু গ্রামগুলোর ভেতরে কাজ করছে যাতে কেউ করে কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে। আরেকটি বিষয় যেটা আমরা জেনেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এখন পর্যন্ত প্রায় 2,500-এরও বেশি পুলিশ সদস্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। আর এই অবস্থানের ফলে শুধুমাত্র যে পুলিশ সদস্য রয়েছে এমনটি না, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা রয়েছেন বিজিবি আনসার সদস্য তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। এই যে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, কেউ বলেছেন তারা সিলেট থেকে এসেছেন, কেউ বলেছেন মানিকগঞ্জ থেকে এসেছেন, কেউ বলেছেন গাজীপুর থেকে এসেছেন। এছাড়াও যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে নিরাপত্তা কর্মী রয়েছেন তারাও কিন্তু বেশ দায়িত্ব পালন করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। যারাই প্রবেশ করছেন ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটক সহ আশপাশের ফটক থেকে, সেই ফটকগুলোতে কিন্তু
শিক্ষার্থী হলেও তাদেরকে আইডি কার্ড প্রদর্শনের পরেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বহিরাগতদের কিন্তু কোনো অবস্থাতেই ভিতরে ঢোকার অনুমতি মিলছে না। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে কোনো বহিরাগত কেউই কোনো অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারে তারা বেশ সোচ্চার রয়েছেন। একটি বিষয় আমি সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশনের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণেই কিন্তু বারবার এই যে সময় যাচ্ছে, এই সময়টি কিন্তু একমাত্র কারণ। তো সবকিছু মিলে বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টির সজাগ রয়েছে। নিপু জানাচ্ছিলেন যে বহিরাগত কেউ যেন কোনোভাবে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিশেষভাবে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ধন্যবাদ সবশেষ তথ্য দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাথে আতাত করেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসীর জনসভা আয়োজন করে। সভায় বিএনপি নেতা দুলু বলেন, যারা 15 বছর বিএনপিকে শোষণ করেছে, হামলা নির্যাতন চালিয়েছে, সে আওয়ামী লীগের সাথে জামায়াত মিলে মিশে একাকার হয়ে গেছে। বিএনপিকে এসব মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দুলু আরও বলেন, ষড়যন্ত্র আর চক্রান্ত করে জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে ভেবেছে সারা বাংলাদেশেও জিতবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি। কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দেশ যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন এই মন্তব্য করলেন তিনি। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মধ্যে পশ্চিম তীরে বিপুল বসতি নির্মাণের বিতর্কিত পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পশ্চিম তীরে বসতি বাড়াতে বেশ তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। বিতর্কিত E1 প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই এবার এই প্রকল্পের আওতায় বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালে আদুমিমের ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করার কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতেই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটিও নিশ্চিত করেছেন তিনি। এমনকি নেতানিয়াহু ঘোষণাও দিয়েছেন, বিশ্বে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না। মালে আদুমিম শহরে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হতে চলেছে। আশা করছি 5 বছরের মধ্যে এখানে 70,000 ইসরায়েলি থাকবে। এটি একটি বিশাল পরিবর্তন। আমরা আরেকটি প্রতিশ্রুতি রক্ষা করব, সেটি বাইবেলের নয়, আমাদের প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম একটি ফিলিস্তিনি রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলছি, প্রকৃতপক্ষেই আমরা ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে দেব না। দীর্ঘদিন ধরেই সমালোচিত E1 প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা। এখন যখন ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন পশ্চিম তীরের অধিকাংশ দখলের পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার। এই প্রকল্পের আওতায় মা আলে আদুমিম এলাকায় নতুন করে 3,400 আবাসিক ইউনিট স্থাপনের পরিকল্পনা দেশটির। মা আলে আদুমিমে বসতি স্থাপনের অর্থ হচ্ছে পশ্চিম তীরকে সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত করে অঞ্চলটি থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক বলে মনে করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।